পর্ব 4। তোর আবার গার্লফ্রেন্ড হলো কবে? এবার রাফিন সহ মৃদুলরা সবাই ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। মুহূর্তেই কিছু না ভেবেই রাফিন মাথা চুলকে জোরপূর্বক হেসে বলে, আসলে প্রপোজ করব। তুই একটা ঝিনুকের মালা কিনে আনো না। ওর খুব পছন্দ ঝিনুকের মালা। ফোনের অপর পাশে মারসাদ হাসে। তার এই হাসি অন্ধকারাচ্ছন্ন রাতের আড়ালে আড়াল রয়ে গেল। অতঃপর বলল, আচ্ছা, আসার সময় নিয়ে আসব। এই কথা শুনে রাফিন প্রায় চিৎকার করে বলে, না, তুই এখনই কিনবি, পরে ভুলে যাবি। ভুলবো না, মনে থাকবে আমার। বললাম তো এখন কিনবি। আমি 0% রিস্কও নিব না। সাথে আরও কিছু কিনতে হবে। ঝিনুকে নাম লেখানো, তারপর ওই যে চুলে লাগায় ওগুলো। সাথে আর মনে পড়ছে না। তুই দোকানে কি কি আছে ছবি তুলে পাঠাতো। মারসাদ মৃদু হেসে বলে, আচ্ছা ঠিক আছে, আমি পাঠাচ্ছি। কখন পাঠাবি? তুই ফোন রাখলেই পাঠাবো। যাচ্ছি ওইদিকে। ওকে, জলদি পাঠা। এরপর রাফিন কল কেটে তাড়াতাড়ি করে সবাইকে বলে, এখন রুমে যাওয়া লাগবে না, সবাই লাগেজগুলো রিসিপশনে রেখে তাড়াতাড়ি চলো। মারসাদ সাগর পাড়ে কেনাকাটা করতে যাচ্ছে। আশিক বলে, তাই চলো। রাফিনকে ছবি পাঠাতে পাঠাতে আমরা আগাই। ওরা সবাই নিজেদের লাগেজগুলো রিসিপশনে রেখে তারপর সাগর পাড়ে যাওয়ার জন্য বের হয়। মারসাদ দোকান ঘুরে ঘুরে ঝিনুকের মালা দেখছে। ঝিনুক দিয়ে তৈরি অনেক কিছু এখানে। মারসাদ চট করে ছবি তুলে নিয়ে রাফিনকে পাঠায়। রাফিন ছবি দেখে সবাইকে ডেকে বলে, এই দেখ, ও ছবি পাঠিয়েছে। মনে হচ্ছে সামনের দোকানগুলোতেই গেছে। তাড়াতাড়ি চল, আর সবার আগে আদিরা ঢুকবে। শেষের কথাটা শুনে আদিরা চমকে উঠে। সে তোতলানো স্বরে বলে, আমি আমি কে? ন, তুমিই তো ঢুকবে। সারপ্রাইজ দিতে হবে না? হাত পা কাঁপছে আদিরার। সে করুণ স্বরে বলে, কিন্তু ভাইয়া, আপনারাও তো সারপ্রাইজ দিতে এসেছেন। তাহলে আমি কেন ঢুকব? ভাইয়া প্লিজ, আমি ঢুকবো না আগে। এবার মাহি খানিক ধমকে উঠে বলে, আবার ভয় পাচ্ছিস তুই? আমার দাভাই কি বা ঘনা ভাইয়ের লুক? এত ভয় পাস কেন তুই? তুই আগে যাবি, তারপর তোর পেছনে তো আমরাও যাব। কিন্তু আমরা লুকিয়ে লুকিয়ে যাব। কিন্তু এবার সুমিও বলে, কোন কিন্তু না? তুমি আগে যাবে, এমনভাবে যাবে যে তুমি কেনাকাটা করতে এসেছো। আর যদি মারসাদ তোমাকে দেখে ফেলে তাহলে এমন একটা ভাব করবে যেন তুমি ওকে দেখোইনি, আর তুমি ওকে চেনো না। বুঝতে পেরেছ? আদিরা মেকি হেসে 1 পা 2 পা করে পেছোতে লাগল। সবাই এটা লক্ষ্য করে ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলে আদিরা পেছনে ঘুরে পালাতে চায়। তৎক্ষণাৎ পেছনে থেকে সাবিহা আদিরাকে ধরে ফেলে বলে, পালালে তো চলবে না। যা না বাবু, প্লিজ। ভাইয়া যদি তোকে মারতে আসে তবে আমি তোকে বাঁচাব, প্রমিস। সাবিহা কথাটা বলে খুব কিউট ফেস করে তাকায়। তা দেখে বাকিরা হেসে ফেলে। আহনাফ বলে, যাও আদিরা। মারসাদ কিছু বলবে না, অবাক হবে জাস্ট এটুকুই। আদিরা মাথা নিচু করে ভাবছে, কিন্তু ওকে ভাবার জন্য কয়েক সেকেন্ডের বেশি সময় দিল না। এক প্রকার জোর করেই ঠেলতে ঠেলতে নিয়ে গেল। দোকানগুলোর কাছে এনে মাহি, সাবিহা ও রিন্তি একত্রে বলে, বেস্ট অফ লাক। আদিরা জোরপূর্বক হেসে সবার দিকে তাকায়। সবাই বিপরীতে মৃদু হেসে সামনে যেতে ইশারা করে। আদিরা আকাশের দিকে একবার তাকিয়ে বড় 1 পা ঢোক গিলে মৃদু পায়ে দোকানগুলোর ভেতরে যায়। সবগুলো দোকান সারিবদ্ধভাবে ঝিনুক শামুক প্রবাল বিক্রি করছে। কত সুন্দর সুন্দর ঝিনুকের মালা, ঘর সাজানোর জিনিসপাতি। আদিরা দুরু দুরু মন নিয়ে ঘুরে ঘুরে দেখছে প্রতিটা দোকান। ঝিনুকের তৈরি জিনিসপত্র দেখতে ভালো লাগলেও মনের মধ্যে একটা ভয় তো রয়েই গেছে। সেই ভয়টাই সে কাটিয়ে উঠতে পারছে না। এদিকে রাফিন মারসাদের পাঠানো ছবি থেকে কিছু জিনিসপত্র বেছে দিয়ে বলে কিনে আনতে। মারসাদও সেই মোতাবেক কিনে নেয়। কেনাকাটা শেষ করে মারসাদ যখন বাহিরের দিকে আসবে তখন একজনের হাতের সাথে তার হাত লেগে যায়। মারসাদ হুট করে থেমে যায়। এদিকে আদিরাও থেমে যায়। মারসাদ আদিরার চেহারা না দেখলেও আদিরা দেখেছে। আদিরার হাতের সাথেই মারসাদের হাত লেগেছে। আদিরা সেখানেই স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে।
একবার মন চাচ্ছে ছুটে পালাতে, আবার মনে ক্ষণিক সাহসের সঞ্চার হচ্ছে। আদিরা খুব ধীর পায়ে পাশের দোকানটার দিকে ঘুরল। অমনি মারুসাদ আদিরার মুখের এক পাশ দেখতে পেল। মারুসাদ অবাক ও কনফিউজড দুটোই হয়ে চেয়ে আছে। সে একবার ভাবছে তার চোখের ভুল, তো আবার ভাবছে হঠাৎ সে আদিরাকেই কেন দেখবে। মারুসাদ নিজের চোখ ভালো করে কচলে নিয়ে ফের তাকালো, কিন্তু ততক্ষণে আদিরা বিপরীত পাশের দোকানে ঘুরে গেছে। মারুসাদ আগের দোকানে আদিরাকে না দেখে এগিয়ে গিয়ে খুঁজল। তারপর বিপরীত পাশের দোকানের দিকে ঘুরতেই দেখে আদিরা ঝিনুকের জিনিসপত্র ধরে ধরে দেখছে। মারুসাদ বলে উঠে, আদিরা। সঙ্গে সঙ্গে আদিরা চমকে উঠে, হাত যতই থেমে যায়, গলা শুকিয়ে আসছে তার। মারুসাদের দিকে আস্তে আস্তে ঘুরে। আদিরা সম্পূর্ণ মারুসাদের দিকে ঘুরতেই মারুসাদের চোখ যেন বড় বড় হয়ে গেছে। অবাক দৃষ্টিতে চেয়ে আছে সে। মারুসাদ ফের বলে উঠে, তুমি তুমি এখানে? আদিরা মাথা নিচু করে চুপ করে আছে। গলা দিয়ে তার একটা কথাও বের হচ্ছে না। মারুসাদ কি রেগে গেল? এই চিন্তাতে তার হাত পা অসাড় হয়ে আসার দশা। এদিকে আহনাফ, রাফিন, সুমি, মাহিরা সবাই সুযোগ বুঝে নিজেদের লুকিয়ে থাকা জায়গা থেকে উঠে একত্রে বলে উঠে, সারপ্রাইজ। আচমকা এতগুলো কণ্ঠস্বরে সারপ্রাইজ শব্দটা শুনে ভরকে উঠে মারুসাদ। আশেপাশে তাকিয়ে তার চিরচেনা মুখগুলো দেখে আরও অবাক হয়ে যায়। সবাই মারুসাদের অবস্থা দেখে হাসছে। মারুসাদ আবারও নিজের দুই চোখ ভালো করে মুছে নিয়ে তাকায়। না, সে ভুল দেখছে না। মাহি বলে উঠে, কি দাভাই, কেমন দিলাম সারপ্রাইজ? তোরা সবাই এখানে? তো কি তুই শুধু আদিরাকে এখানে চাইছিলি? কেন দাভাই, আমরা আশাতে খুশি হসনি? মাহির বলা কথাটাতে তৎক্ষণাৎ মারুসাদের ভ্রু কুঁচকে আসে। চট করে মাহির হাতে দুঘা লাগিয়ে বসে। আদিরা লজ্জায় সাবিহার কাছে গিয়ে সাবিহার পেছনে নিজেকে আড়াল করতে চাইছে। মাহি মাহির খেয়ে কপাল কুঁচকে বিরক্তির স্বরে বলে, কথায় কথায় হাত চলে কেন? এমন করলে জীবনেও বউ পাবি না বলে দিলাম। মারুসাদ প্রত্যুত্তরে বলে, সেটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না, তুই তোর নিজের চিন্তা কর। কথাটা বলেই মারুসাদ আহনাফের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে। তা দেখে আহনাফ বলে উঠে, আমার দিকে এভাবে তাকাচ্ছিস কেন? আমি এবার কিছু করিনি, তুই তো আমার সাথে যোগাযোগ করিসনি। মারুসাদ এবার রাফিনের দিকে তাকায়। রাফিন আমতা আমতা করে বলে, আমার কোন দোষ নেই রে দোস্ত, আমি সম্পূর্ণ পরিস্থিতির শিকার। এই মেয়েগুলো, মাহি, সুমি, রিন্তিদের দিকে আঙুল তাক করে আমাকে ফাঁসিয়েছে, বিশ্বাস কর আমার কোন দোষ নেই। ওরা প্ল্যান করে এই সব কিছু করেছে, না হলে আমি কখনো তোর বিশ্বাস ভাঙ্গি? বল। মারুসাদ এবার সুমি, রাত্রি, মৌমিদের দিকে তাকায়। এবার আশিক বলে উঠে, মারুসাদ, ওদের কাউকে ভুল বুঝো না, ওরা তোমার জন্য চিন্তিত ছিল তাই মাহিদের সাথে তাল মিলিয়েছে। তুমি না বলে হুট করে গায়েব হয়ে গেলে সবাই তো চিন্তা করবেই, তাই না? তার উপর তোমার বন্ধুরা মুখে যেন কুলু পেটে বসেছিল। মারুসাদ হতাশ নিঃশ্বাস ছাড়ে। তারপর বলে, আমি একটু একা থাকতে চেয়েছিলাম। অতঃপর মারুসাদ আদিরার দিকে তাকায়। আদিরা তা দেখে নিজেকে সাবিহার পেছনে আরো আড়াল করে নেয়। মাহির মাথায় দুষ্টুমি বুদ্ধি খেলে। সে আহনাফকে কানে কানে কিছু বলে। আহনাফ হ্যাঁ বোধক ইঙ্গিত দিলে মাহি হুট করে বলে উঠে, জানিস দাভাই, এই প্ল্যানটা কে করেছিল? আদিরাই তো আমাদের এই প্ল্যানটা দিয়েছিল। আমরা তো চিন্তায় পড়ে গিয়েছিলাম যে কিভাবে তোর খবর পাওয়া যায়। মাহির কথা শুনে আদিরা হকচকিয়ে উঠল। বড় বড় চোখ করে হতবাক হয়ে মাহির দিকে চেয়ে আছে। মারসাদও অবাক হয়ে আদিরার দিকে তাকায়। আদিরা দৃষ্টি সামান্য ঘুরিয়ে মারুসাদের দিকে তাকাতেই মারসাদকে তার দিকেই তাকিয়ে থাকতে দেখে দ্রুত নজর সরিয়ে অপ্রস্তুত কণ্ঠে বলে, আমি কোনো প্ল্যান করিনি, শুধু আমরা বুঝি আদিরা, তুমি খুব চিন্তায় ছিলে। স্বাভাবিক। মৃদুলের কথা শুনে আদিরা আরেক দফা অবাক ও সাথে তার এখন কান্না পাচ্ছে। তখনই হঠাৎ আদিরা কিছু বুঝে ওঠার আগেই তার হাতে টান পড়ল। হাতে টান দেওয়া ব্যক্তিটির মুখের দিকে তাকানোর আগের ব্যক্তিটি তাকে টেনে কোথাও নিয়ে যাচ্ছে। আদিরা যেতে যেতে নিজের হাতের দিকে একবার দেখছে তো আরেকবার পিছনে ঘুরে তার ফ্রেন্ড ও সিনিয়রদের উচ্ছ্বাসিত মুখ দেখছে, যারা কিনা তাকে আবার টাটাও দিচ্ছে। কিছুটা দূরে সমুদ্রতটে নিয়ে আদিরার হাত ছাড়ল মারুসাদ। তারপর সামনের দিকে তাকিয়ে পকেটে হাত গুজে দাঁড়ালো।
দুজনের মাঝে নীরবতা। সমুদ্রে ভাটার সময় চলছে গজনও শোনা যাচ্ছে না। কিছুক্ষণ পর নীরবতা ভেঙে মারসাদ বলে, আমি হারিয়ে গেলেই বা তোমার কি? আদিরা চট করে মারসাদের দিকে তাকালো। অন্ধকারে মুখ বোঝা না গেলেও এটুকু সে বুঝতে পারল মারসাদ এখনো সামনের দিকেই তাকানো। আদিরা মৃদু স্বরে বলল, মাহি আপনার জন্য খুব চিন্তা করছিল। মাহি চিন্তা করছিল বলে? হু। আর মাহি বলেছিল আপনার মাও আপনাকে ফোনে পাচ্ছে না। ও আচ্ছা। কিন্তু তাদের নিয়েও তোমার চিন্তা করার কোনো কারণ তো দেখি না। আমার পরিবার আমি বুঝে নিব। মারসাদের কথার বিপরীতে আদিরা কিছু বলতে পারল না। এক পা দিয়ে বালুতে খুঁচাতে খুঁচাতে ছোট গর্ত করছে। আদিরার বিপরীতে এই চুপ করে থাকাটা মারসাদের পছন্দ হলো না। সে আদিরার বাহুতে টান দিয়ে নিজের দিকে ঘুরিয়ে প্রায় অনেকটা ঝুঁকে আসে আদিরার মুখের উপর। অপ্রস্তুত হয় আদিরা। অতঃপর পিছিয়ে যেতে চাইলে মারসাদ তাকে শক্ত করে ধরে রাখে। মারসাদ বলে, এত ছটফট করছো কেন? আমি বা ঘন আভা এল্লুক? মাথা নুয়ে নড়াচড়া বন্ধ করে যথাসম্ভব নিজেকে শান্ত রাখতে চাইছে সে। মারসাদ আসমানের দিকে তাকিয়ে লম্বা করে শ্বাস নেয়। তারপর প্রশ্ন ছুড়ে, তোমার দৃষ্টিতে আমি কেমন ছেলে? খারাপ না ভালো? আদিরা আবারও চুপ। মারসাদ বিরক্ত হয়ে ভ্রু কুঁচকে আদিরার বাহুতে মৃদু ঝাঁকুনি দিয়ে বলে, বলো। তৎক্ষণাৎ আদিরা ফটাফট জবাব দেয়, ভালো ভালো। উত্তর শুনেও মারসাদের হৃদয় কুচকানোই রইল। তাহলে আমাকে এত ভয় পাও কেন? জানি না। মারসাদ আদিরাকে ছেড়ে আবার সমুদ্রপানে চাইল। সম্মুখে 2 কদম এগিয়ে গেল। অতঃপর বলল, বাহ জানো না, কিন্তু ভয় পাও ইন্টারেস্টিং। আদিরাও দৃষ্টি উঁচু করে মারসাদের দিকে তাকালো। অন্ধকারে থাকতে থাকতে এখন চোখে অন্ধকার সয়ে গেছে আদিরার। পেছনে থেকে সমুদ্রতটে দাঁড়ানো কালো শার্টে মারসাদকে বেশি ভালো লাগছে। নিজের অজান্তেই মৃদু হাসল আদিরা। কাউকে তার অগোচরে এভাবে দেখাটা কি অনুচিত? যদি আবার তার সাথে কোনো বন্ধন না থাকে কি চিন্তায় পড়ল আদিরা। ভার্সিটির সিনিয়র ফ্রেন্ডের ভাই, এগুলো নিশ্চয়ই কোনো বন্ধন না, কারো দিকে তার অগোচরে অপলক চেয়ে থাকতে। আদিরার এই আকাশকুসুম ভাবনার মাঝে ছেদ ঘটালো মারসাদ। সে বলল, ভালোবাসো আমাকে? চমকে উঠে আদিরা হতবাক দৃষ্টিতে মারসাদের দিকে চেয়ে থাকে। প্রায় মিনিট খানেক পেরিয়ে গেলে মারসাদ অধৈর্য হয়ে আবারও জিজ্ঞাসা করে, বলো ভালোবাসো আমাকে? আদিরার এবারে ঘন ঘন শ্বাস নিয়ে 1 কদম করে পেছোচ্ছে। মারসাদ তা বুঝতে পেরে হেসে উঠে। আদিরা মারসাদের হাসি শুনে থামে। মারসাদ বলে, ভালোবাসতে হবে না আমাকে, ভালোবাসার ক্ষেত্রে তুমি মুক্ত। জোর করে বা আবদ্ধ করে ভালোবাসা হয় না। সরি ফর বোদার ইউ। কথাগুলো বলে মারসাদ মলিন হাসে, যা অন্ধকারে আড়ালে রয়ে যায়। এরপর মারসাদ সমুদ্রের দিকে অগ্রসর হতে থাকে। ভাটার কারণে অনেক দূর পর্যন্ত শুকনো এখন। চাঁদের আলো দূরের সমুদ্রের পানিতে বেশ মায়াবীভাবে পড়ছে। কিছুক্ষণ পর মারসাদকে আর দেখা গেল না। আদিরা বালুর ওপর হাঁটু ভাঁজ করে বসল। মারসাদের বলা প্রতিটা কথা তার মানসিক শান্তি কেড়ে নিচ্ছে। তাই নীরবতার মাঝে মনের শান্তি খোঁজার চেষ্টায় সে। প্রায় অনেকটা সময় পর বাঁশির শব্দ শোনা যাচ্ছে। এখন সমুদ্রে জোয়ার আসার সময় হয়ে আসছে। আদিরার ফোন বেজে উঠল। কাঁধের ছোট ট্রাভেল ব্যাগ থেকে ফোন বের করে দেখল সাবিহা কল করেছে। আদিরা কল রিসিভ করে বলে, হু, কই তোরা? আমি সমুদ্র পাড়ে বসে আছি। আচ্ছা, ওখানে থাক, আমরা আসছি। সাবিহা কল কেটে দেওয়ার পর আদিরা ফোনটা আবার ব্যাগে ঢুকিয়ে রাখে। হতাশ নিঃশ্বাস ছেড়ে হাঁটুতে মুখ গুজে অদূরে চেয়ে থাকে। কিছুক্ষণ পর সাবিহা, মাহি, সুমি, আহনাফরা চলে আসে। মাহি বলে, তুই এখানে এভাবে বসে আছিস কেন? এমনি, ভালো লাগছিল। চল তাহলে। তুই যেখানে বসেছিস এর থেকেও বেশি জোয়ারের পানি আসে, উঠো। আর দাভাই কই? আদিরা হাতের ইশারায় সামনের দিকে দেখিয়ে বলল, ওদিকে গিয়েছে প্রায় অনেকক্ষণ আগে। আদিরার কথা শুনে আহনাফ বলে উঠে, সমুদ্রের দিকে? তদ্রূপ মৃদুল বলে, ভাটার সময় গিয়েছে, এখন জোয়ারের সময় হয়ে আসছে। রাফিন কল করতো ওকে। রাফিন মারসাদকে কল করল, কিন্তু কল রিসিভ হলো না। পরপর আরো 2 বার কল করল, তাও রিসিভ হলো না। রাফিন চিন্তিত স্বরে বলল,
ফোন ধরছে না তো, রিং হয়েই যাচ্ছে। আশিক বলে, হোটেলে ফিরে গিয়েছে কিনা? হোটেলে কল করে দেখি। এরপর আশিক হোটেলেও কল করে। হোটেল থেকে জানায় মারুসাদ ফেরেনি, মানে তার রুমের চাবি এখনো রিসিপশনে। আশিক বলে, হোটেলেও ফেরেনি। সবাই এবার চিন্তা করা শুরু করলো। দুইজন দুইজন করে আশেপাশে খুঁজতে লাগলো। তখনই আদিরার মনে ভয় ঢুকতে শুরু করে। তার আবারও মারুসাদের বলা শেষের কথাগুলো মনে পড়তে থাকে। সেই সাথে মারুসাদ ভাটার সময় সমুদ্র অভিমুখে গিয়েছিল। তবে কি মারুসাদ? আদিরা হুট করে উঠে দাঁড়িয়ে সমুদ্রের দিকে ছুট লাগালো। আদিরার আশেপাশে রাত্রি ও সুমি ছিল। রাত্রি পিছনে ঘুরে আদিরাকে সমুদ্রের দিকে ছুটে যেতে দেখে চিৎকার করে ডাক দিল, এই আদিরা, তুমি ওই দিকে কোথায় যাচ্ছ? আর কয়েক মিনিট পর জোয়ারের সময় চলে আসবে, ওদিকে যাচ্ছ কেন? কিন্তু আদিরা রাত্রির ডাক শোনে না। সে ছুটতে লাগলো সমুদ্রের দিকে, যেদিকে সে মারসাদকে যেতে দেখেছে। রাত্রির চিৎকার মাহি ও আহনাফও শুনে। মাহি আহনাফকে বলে, কি হলো? রাত্রি আপু আদুকে ডাকলো মনে হলো। আমিও শুনলাম, চলো গিয়ে দেখি। ওরা দুজনে দ্রুত রাত্রি ও সুমির কাছে যায়। মাহি ওদেরকে শুধায়, আদু কই? রাত্রি ব্যতিব্যস্ত হয়ে উত্তর দিল, সমুদ্রের দিকে দৌড় দিয়েছে ও। ওই দেখো একটা মেয়ে দৌড়ে যাচ্ছে, ওটাই। আহনাফ কিছু না বলেই দ্রুত আদিরা যেদিকে গেছে সেদিকে দৌড় দিল, সাথে মাহিও। সুমি অস্থির হয়ে বলছে, আর 1-2 মিনিট আছে। বাঁশি বাজিয়ে তো ওরা সময় বলেছিল। এখন কি হবে? জোয়ার তো আস্তে আস্তে শুরু হবে। এরই মধ্যে ওরা ঠিক দুইজনকে ফিরিয়ে আনবে। দোয়া করতে থাক। প্রায় মিনিট খানেক পর আহনাফ দৌড়ে প্রায় আদিরাকে ধরেই ফেলেছে। আহনাফ চিৎকার করে বলছে, আদিরা আর দূরে যেও না, জোয়ার শুরু হয়ে গিয়েছে। আদিরা পরিচিত স্বর শুনে পেছনে তাকায়। তারপর আহনাফের কাছে এসে চোখ মুছতে মুছতে বলে, ভাইয়া, আপনার বন্ধুর কোনো খোঁজ পেলেন? আমি এত দূর এলাম, উনাকে পেলাম না। কোথায় উনি? পেয়ে যাব, তুমি চিন্তা করো না। তুমি আগে ফিরে চলো। এই বলে আহনাফ আদিরার হাত ধরে টেনে ফিরিয়ে নিয়ে যেতে নিলে আদিরা জোরপূর্বক নিজের হাত ছাড়িয়ে নিয়ে চিৎকার করে বলে, না, আমি যাব না। উনি এদিকেই এসেছেন, আমি দেখেছি। উনাকে না নিয়ে আমি ফিরে যাব না। পা গলামি করো না আদিরা। মারুসাদ যথেষ্ট ম্যাচিওর একটা ছেলে। ও জোয়ারের সময় এখানে থাকবে না। চলো তুমি। না বললাম তো যাব না। আমি দেখেছি। আমার উপর রাগ করে এখানে এসেছেন উনি। ইতোমধ্যে মাহিও ওদের কাছে এসে পৌঁছায়। মাহি আদিরার শেষের বলা কথাগুলো শুনে হাঁপাতে হাঁপাতে বলে, ফিরে চল আদু। ওই দেখ পানি বাড়ছে, প্লিজ চল। দাভাই কোন ছোট বাচ্চা না যে জোয়ারের সময় প্রায় মাঝ সমুদ্রে এসে বসে থাকবে। তারপর মাহিও আদিরার হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে চাইল, কিন্তু আদিরা যেতে চাইছে না। তখনই আহনাফের ফোন বেজে উঠে। আহনাফ ফোন বের করে দেখে মৃদুল কল করেছে। আহনাফ কলটা দেখে বলে উঠে, মারসাদকে ওরা খুঁজে পেয়েছে, চলো এবার। আদিরা চোখে মুখে খুশির ঝিলিক ফুটে উঠল। সত্যি? হ্যাঁ সত্যি, প্লিজ চলো। এরপর ওরা তাড়াতাড়ি করে ফিরতে লাগলো। আহনাফ ফোন রিসিভ করতেই মৃদুল বলল, ওরে খুঁজে পাইছি। কতদূর দৌড়ানি করাইল। ঝাউবনের দিকে বালুর উপর বসেছিল। উফ, এতক্ষণ পর শান্তি লাগছে। কানের নিচে 2টা লাগিয়ে তারপর হোটেলে নিয়ে যা। হু। সবাই আবার সৈকতের কাছে একত্রিত হয়। সবার শেষে আদিরা, মাহি ও আহনাফ আসে। মারুসাদ ওদেরকে সমুদ্রের দিক থেকে আসতে দেখে ভ্রুকুঞ্চন করে তাকায়। অতঃপর শুধায়, তোরা ওইদিকে গিয়েছিলি কেন? জোয়ার তো শুরু হয়ে গেছে। মাহি ও আহনাফ কিছু উত্তর আগেই আদিরা বলে ওঠে, আমরা জোয়ার শুরু হওয়ার ও ভাটা শেষ হওয়ার সময়টা খুব কাছ থেকে দেখতে চেয়েছিলাম। মারুসাদ সন্দিহান হয়ে চেয়ে রয়। রাত্রি কিছু বলতে চাইলে মৌমি রাত্রির হাত ধরে কিছু না বলতে ইশারা করে। রবিন তখন কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করে, কেমন দেখতে? রবিনের প্রশ্নের জবাব দিতে আদিরা মারুসাদের চোখের দিকে তাকায়। তারপর প্রত্যুত্তরে বলে, ভয়ঙ্কর সুন্দর অভিজ্ঞতা। আরে সৌন্দর্য উপভোগ করতে একটু তো রিস্ক নিতেই হয়। কথাটা বলেই আদিরা আর দাঁড়ালো না, সামনের দিকে হাঁটা শুরু করলো। বাকিরাও বিষয়টা তেমন গুরুত্ব না দিয়ে হোটেলের দিকে ফিরতে লাগলো।
সৈকতে দাঁড়িয়ে মারুশাদ, মাহি ও আহনাফ। মাহি আহনাফের দিকে তাকায়। আহনাফ ইশারা করে মাহিকে আদিরার সাথে যেতে। মাহিও তাই হোটেলের দিকে যায়। সবাই যাওয়ার পর আহনাফ মারুশাদের পাশে এসে দাঁড়ায়। দুজনের দৃষ্টি সামনের দিকে ধেয়ে আসা সমুদ্রের ঢেউরাশির দিকে। আহনাফ প্রশ্ন ছুড়ে, কক্সবাজার এসে নিজের মৌন অভিমান ওকে বুঝাতে চেয়েছিলি? হু। মারুশাদ আহনাফের দিকে তাকায়। অতঃপর আহনাফও। আহনাফ মৃদু হাসে আর বলে, তুই আমার সাথে প্রথমে যোগাযোগ করিসনি কারণ তুই চাসনি মাহি জানুক তুই কোথায় আছিস। আর মাহি জানলে আদিরাও জেনে যাবে। কয়েকদিন সবাইকে টেনশনে রেখে নিজের অভিমান বুঝাতে চেয়েছিলি। মারুশাদ আবার সামনের দিকে ফিরে নিঃশব্দে হাসল। আহনাফ তা দেখে বলল, হাসছিস? তো হাসব না? অভিমান বুঝাতে চাইলে বুঝি তোদের সাথে যোগাযোগ করতাম? তোদের এটা মনে হওয়ার কারণও আছে মাহিকে জানাতে না করেছিলাম। মাহিকে জানাতে না করার কারণ হচ্ছে মাহি আমাকে বাসা, ভার্সিটি সব জায়গাতেই আদিরা রিলেটেড কথা বলা শুরু করে দিয়েছিল। ওর মাথায় এইসবই ঘুরতেছে। অ্যাকচুয়ালি আমি নিজেকে বুঝতে চাইছিলাম। এর আগেও আমি ক্ষণিকের জন্য হলেও আরেকজনের উপর দুর্বল হয়েছিলাম। পরে কি হলো? তখন বাবার অর্থনৈতিক মন্দা চলছিল। স্কুল কলেজে থাকাকালীন ছেলেদের চেহারায় মধ্যে অনেক সময় তেমন একটা অ্যাট্রাকটিভনেস কাজ করে না। কিন্তু আবার ইউনিভার্সিটিতে পড়ার সময় ৩-৪ বছর আগের ছবির সাথে মেলানোও কষ্টকর হয়ে পড়ে। আমার ক্ষেত্রেও তাই। সামিরা তখন আমাকে আমার লুকস, ফিনান্সিয়াল অবস্থা দেখে তুচ্ছতাচ্ছিল্য করেছিল। আর এখন সে আমার পেছনে ঘুরে ওর মনে হয় এখনও ওর প্রতি আমার ফিলিংস আছে, কিন্তু ও আমার কিছু সময়ের ভালো লাগা ছিল জাস্ট। ভালো লাগা ও ভালোবাসার মধ্যে পার্থক্য আছে। পুরনো কথা বাদ, বর্তমান দেখ। তোদের সবার মনে হয় আমি আদিরাকে ভালোবেসে ফেলেছি। আমারও তাই মনে হয়। কিন্তু ওই যে আমি ভালো লাগা ও ভালোবাসার মধ্যে পার্থক্য খুঁজতে চেয়েছিলাম। একা থাকতে চেয়েছিলাম, যেখানে তোরা সবসময় কানের কাছে এসে বলবি না তুই আদিরাকে ভালোবাসিস। লাভ অ্যাট ফার্স্ট সাইট হলে বুঝতে কম সময় লাগে। আমার তো আদিরার ক্ষেত্রে লাভ অ্যাট ফার্স্ট সাইট না। বুঝেছি, চল এবার। এরপর ওরা দুজনও হোটেলের দিকে ফিরতে থাকে। এই আদু, তুই দাভাইকে বলতে মানা করলি কেন? আমি চাই না উনি জানুক, কিন্তু জানলে তো ভালো হতো। আদিরা এবার ব্যাগের চেইন খুব জোরে এক টানে লাগিয়ে মাহির দিকে ঘুরে বসে। সাবিহা, রিন্তিও উৎসুক হয়ে চেয়ে আছে। আদিরা বলে, সব সময় উনি কেন রাগ দেখাবে? আমি কি এমন করেছি? তোর চিন্তা হচ্ছিল বলে আমি জাস্ট একটা আইডিয়া দিয়েছি। সেটাকে তোরা উনার সামনে কি বললি? ওকে মানলাম যা বলেছিস, তারপরও উনি আমাকে কি বলল? প্রথমে যখন গার্লফ্রেন্ড হওয়ার অভিনয় করতে বলেছিল আমি রাজি হইনি। এমনিতেই সামিরা আপু আমাকে পছন্দ করে না। তারপর যদি আমি অভিনয় করে নিজের শত্রু বানাবো কেন? মাহির মুখটা চুপসে গেল। সে বলল, দাভাই তো তোকে ভালোবাসে। তুই কিভাবে শিওর? উনি তোকে বলেছে? না। তবে তবে আর কিছু না। উনি আমাকে অভিনয় করার অফার করেছিল। তোদের ভাষ্যমতে যদি উনি আমাকে ভালোবেসে থাকে তাহলে উনার ওই অভিনয় করতে বলার এপ্রোচটা ছিল উনার ভুল। এখনো যা করছে সেসবও যে ওই নাটকে আমাকে রাজি করাতে, যে নাটক করছে না তার কি গ্যারান্টি? কথাগুলো বলতে আদিরার বুকের ভেতর ভার লাগছে, চোখেও জ্বালা করছে। সে দ্রুত ব্যাগ উঠিয়ে আলমারিতে রাখতে গেল। মাহি বিছানার দিকে তাকিয়ে রইল। তার দাভাইকে নিয়ে কথাগুলো তার খুব খারাপ লেগেছে। চোখ থেকে হুট করেই এক ফোঁটা পানি বিছানাতে পড়তেই মাহি দ্রুত রুম থেকে বেরিয়ে পাশের রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। সাবিহা ও রিন্তি অসহায়ের মতো বসে আছে। সাগর পাড়ে সূর্যোদয় দেখতে অনেকে ভিড় জমিয়েছে। ভোরের উষা কমলাভাব ছড়িয়ে সমুদ্র গর্ভ থেকে পূর্ব আকাশে উদিত হচ্ছে। সূর্যোদয়ের সময়টা যে যার মতো উপভোগ করে এখন একটা দোকানে বসে চা খাচ্ছে। একটু পর এখানেই নাস্তা করবে। তখন আশিক বলে, আজকে রাতেই ফিরবো আমরা। বিকেল পর্যন্ত যা ঘোরাঘুরি করার করে নাও। সুমি মন খারাপ করে বলে, কালকেই তো এলাম ভাইয়া, এখন তো হুটহাট প্ল্যান করে এসেছি। আবার যখন আসবো তখন সেন্ট মার্টিনও যাব। বুঝোই তো অফিস, আমারও টিউশনই আছে। সবাই গল্প করতে করতে চা খাচ্ছে। এরপর নাস্তার অর্ডারও দিয়েছে। এদিকে মাহি ও আদিরা যে একে অপরের সাথে কথা বলছে না সেটা কয়েকজনের চোখে লেগেছে। মাহি বসেছেও তার ভাইয়ের পাশে অন্য টেবিলে।
রাত্রি বলে, এই মাহি, তুমি আমাদের সবাইকে রেখে তোমার ভাইয়ের পাশে যে বসলে? মাহি চায়ের কাপে শেষ চুমুক দিয়ে হালকা হেসে উত্তর দেয়, আশিক ভাইকে মৌমি আপুর পাশে বসার সুযোগ দিলাম। তখন মৌমি বলে, আশিকের পাশে বসতে হবে এমন তো কোনো কথা নেই, তুমি এখানে বসতে পারতে। সমস্যা নাই আপু, আমার কোনো প্রবলেম হচ্ছে না। তাছাড়া আমি আমার দাভাইকে খুব মিস করছিলাম, তাই দাভাইয়ের পাশে বসলাম। কথাটা বলে মাহি মারুসাদের হাত জড়িয়ে কাঁধে মাথা এলায়। মারসাদও মৃদু হেসে মাহির মাথায় হাত বুলিয়ে দেয়। সাবিহা রাত্রির কানে কানে বলে, রাত্রিপু, আসলে কাল রাতে মাহি রাগ করে আদিরার সাথে রুমও শেয়ার করেনি। ওরা দুজন বলেছিল রুম শেয়ার করবে। রাত্রি অবাক হয়ে ফিসফিস করে শুধায়, ওমা, হঠাৎ কি হলো? ওই আদিরা একটু মারুসাদ ভাইয়ের বিরুদ্ধে কথা বলাতে মাহির খারাপ লেগে গেছে। কি বলেছিল? তেমন কিছু না। আদিরার মনে হচ্ছে মারুসাদ ভাই এসব নাটক করছে যাতে আদিরা তার ফেক গার্লফ্রেন্ড হতে রাজি হয়। রাত্রি কপাল কুঁচকে কিছুটা জোরেই বলে ফেলে, রিয়েলি? এত কিছু হওয়ার পরও যদি ওর কাছে নাটক লাগে তবে আই হ্যাভ নাথিং টু সে হার। সবাই রাত্রির দিকে তাকায়। সাবিহা তাড়াতাড়ি মুখে হাত দিয়ে নিজেকে আড়াল করতে চায়। মৃদুল জিজ্ঞাসা করে, কিসের নাটক রে? রাত্রিও বোকা বনে যায়। এদিকে সাবিহা টেবিলের নিচ দিয়ে রাত্রির হাতে চিমটি কাটছে। রাত্রি আমতা আমতা করে বলে, ওই, আসলে আমি। রাত্রিকে আমতা আমতা করতে দেখে মাহি বলে উঠে, অহেতুক বিষয় নিয়ে এত টাইম ওয়েস্ট কেন করছো? মৃদুল ভাইয়া নাস্তা এখনো দিচ্ছে না কেন দেখো তো, আমাদের আজকে টাইম তো খুব কম। মারসাদও মাহির হঠাৎ এমন কথায় ওর দিকে তাকায়। সবাই এবার মাহির দিকে চেয়ে আছে। মাহি তা দেখে বলে, কি হলো? সবাই এখন আমার দিকে কেন দেখছো? মৃদুল হাসার চেষ্টা করে বলল, আমি দেখি নাস্তার কি অবস্থা। তারপর মৃদুল উঠে গেল। এদিকে আদিরা পুরোটা সময় টেবিলের দিকে চেয়ে চুপ করে আছে। কক্সবাজার থেকে ফিরে এসে সবাই যার যার মতো ব্যস্ত হয়ে পড়েছে। ফিরে আসার পরের দিনই পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছিল, এখন পরীক্ষাও শুরু। পরীক্ষা চলাকালীন সময়টাও পেরিয়ে যাচ্ছে পড়ার ব্যস্ততায়। আজ ওদের শেষ পরীক্ষা। মাহি পরীক্ষা শেষ হতেই সবার আগে হলো থেকে বেরিয়েছে। সাবিহা মাহির সাথে কথা বলতে তাড়াতাড়ি করে বেরিয়ে ছুটে গিয়ে ওকে ধরে। তারপর একসাথে হাঁটতে থাকে। মাহি শুধায়, কিছু বলবি? ছুটে এলি যে? সাবিহা কিঞ্চিত ভেবে বলে, হু, তো বল, তুই আদুর সাথে সব স্বাভাবিক করে নিচ্ছিস না কেন? স্বাভাবিকই তো আছে। না নেই, ও তোকে নোট দিতে চেয়েছিল, তুই তা নেসনি। মাহি থেমে সাবিহার দিকে তাকায়। তারপর বলে, আমার নোট লাগে না। তাছাড়া নোট ছাড়া যে আমার পরীক্ষা খারাপ হয়েছে তাও না। এখানে এসে আমি একটু অলস হয়ে গিয়েছিলাম, এখন থেকে আর অলসতা করব না। তারপর মাহি আবার সামনের দিকে এগুতে থাকে। সাবিহা সেখানেই দাঁড়িয়ে ভার স্বরে প্রশ্ন ছুড়ে, তার মানে তুই আদুর সাথে সব স্বাভাবিক করবি না? মাহি ফের দাঁড়িয়ে যায়। তারপর সাবিহার কাছে ফিরে এসে বলে, দেখ, কক্সবাজারে যাওয়াও তার আগে পর্যন্ত আমাদের মধ্যে আড্ডা বল আর যাই বল সবেতে টপিক কিন্তু ঘুরে ফিরে আমার দাভাই, তার বন্ধুরা, আর নয়তো সামিরা আপু। বলতে গেলে অর্ধেকের বেশি কথা আমরা ওদের নিয়েই বলতাম, কিন্তু এখন আমাদের আড্ডাতে ওদের টপিকে কথা ওঠাটা আমি ঠিক বলে মনে করছি না। তাই বুঝতে পারছি না কি করব। আমরা উনাদের নিয়ে কথা বলবো না, তাহলেই হলো? হলো বললেই হলো না, ফ্লোতেই টপিক উঠবে। আমি যেই চক্রবাকে আবদ্ধ, আমি না চাইতেও সেটাই তুলে ফেলব। আচ্ছা ধরলাম আমি টপিক তুললাম না, আদৌ আড্ডাতে কোনো টপিক কখনো তুলে না। তুই তুলবি চাইনিজ কোরিয়ান ড্রামা, রিন্তি তুলবে ইন্ডিয়ান ড্রামা, তোর সাথে আমি কিছুটা তাল মেলাতে পারবো, কিন্তু আড্ডা জমবে না। তখন রিন্তি হুট করে রাফিন ভাইয়ের টপিক তুলবে, এটা চলতেই থাকবে। তাহলে তুই কি চাইছিস? জানি না আমি। আজ পরীক্ষা শেষ, আমি বাড়িতে যাব, মাইন্ড ফ্রেশ করব। আর আপিলিরও ডেলিভারি ডেট কাছাকাছি। দাভাই জব পেয়েছে, সে যাবে আবার 3-4 দিন পর চলে আসবে। দেখি ছুটি শেষ হওয়ার পর কি হয়। তারপর মাহি সাবিহাকে আলতো করে জড়িয়ে ধরে বিদায় জানিয়ে চলে যায়। সাবিহা হতাশ হয়ে দাঁড়িয়ে থাকে। কিছুটা দূরে আদিরা ও রিন্তি দাঁড়িয়েছিল। মাহি যেতেই রিন্তি আদিরার হাত ধরে সাবিহার কাছে আসে।
রিন্তি জিজ্ঞাসা করে, কি বলল? ও ভাবছে আমাদের মাঝে আগের মতো আড্ডা জমবে না, কারণ আমাদের 70% আড্ডার টপিক মারুসাদ ভাইদের গ্রুপদের নিয়ে। যদিও ভুল কিছু বলেনি। কি করব এখন? রিন্তি ও সাবিহা চিন্তা করছে, তখন আদিরা রিন্তির হাত ছেড়ে চলে যাচ্ছে। পেছনে থেকে রিন্তি ডাকলে আদিরা বলে, টিউশন আছে, সেখানে ছুটি নিব, তারপর গ্রামে যাব, সব গোছাতে হবে। তারপর আদিরাও চলে যায়। আদিরা তার ভাইয়ের সাথে বাড়ির সামনের উঠোনে বসে আছে, অন্যমনস্ক সে। আহাদ খেলতে খেলতে আদিরাকে বলল, আপু তুমি আর কয়দিন থাকো না? আদিরা আহাদের দিকে চেয়ে মুচকি হাসে, তারপর বলে, ছিলাম তো কয়দিন। আহাদ আঙুলে গুনে বলে, আজ সহ 5 দিন মাত্র, কালকে সন্ধ্যায় তো চলে যাবে। টিউশনই আছে তো, আবার আসব। সে তো কতদিন পর। তুমি আমাকে একটুও ভালোবাসো না, বলেই আহাদ রাগ করে চলে যায়। আদিরা ডাকলেও সাড়া দেয় না। দীর্ঘ নিঃশ্বাস ফেলে আদিরা তারপর নিজে নিজেই বলে, স্টুডেন্টের মা 1 সপ্তাহ ছুটি দিয়েছে, কাল তো যেতেই হবে। তখন আদিরার মা আদিরাকে ডাকে। আদিরা সাড়া দিয়ে রান্নাঘরে যায়। আদিরার মা বলেন, শোন, সন্ধ্যায় ভালো জামাকাপড় পরে তৈরি হয়ে থাকিস। কেন মা? তোর খালার বাসায় যাব। তোর খালার ননদের ছেলে কালকে সকালে কাতার থেকে আসছে, আজকে তোর খালার বাসায় আসছে, তো এতে আমাদের যাওয়ার কি আছে? আদিরার মা আদিরার মাথায় একটা টোকা দিয়ে বলে, আরে বোকা মেয়ে, তোর খালা তার ননদের কাছে তোর কথা বলছে, এখন এজন্য একটু দেখবে, ওরা তো তোরে দেখে নাই। আদিরা এবার বুঝতে পারে তার মা কিসের ইঙ্গিত দিচ্ছে। আদিরা বলে, আমাকে দেখার কিছু নাই, আমি যাব না। আদিরার মা ধমক দিয়ে উঠেন, চুপ কর, এত কথা না বলে তৈরি হইয়া থাকবি, তোর বাপে রাগ করব জানলে। মা আমি পড়ালেখা করতেছি। কর, তোর খালার বাসায় গেলে তো পড়ালেখা বন্ধ হয়ে যাবে না। আদিরা হতাশ হয়ে হনহনিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে আসে। সন্ধ্যায় আদিরা ও তার বাবা মা ভাই সবাই আদিরার খালার বাসায় যায়। মহিলারা সবাই আদিরার খালার ঘরে বসে নাস্তা খাচ্ছে আর গল্প করছে। আদিরার খালার ননদ ও তার ছোট মেয়ে, যে কিনা আদিরার বয়সী হবে, এই দুইজন আদিরার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করে চলেছে। আদিরা বিষয়টা বুঝতে পেরে স্বাভাবিকভাবে বসে থাকতে পারে। আদিরা তার মাকে কানে কানে বলে, মা আমি দেখি আহাদ কোথায়। তারপর উঠে যায়। তারপর ঘর থেকে বেরিয়ে বাচ্চাদের কাছে এসে বসে থাকে। আদিরার পিছু পিছু আদিরার খালার ননদের মেয়েও আসে। সে এসে আদিরার সামনে হাসি দিয়ে বলে, আমার নাম ডালিয়া, তুমি আদিরা? আদিরা হাসার চেষ্টা করে মাথা নাড়ায়। মেয়েটা আবার বলে, শুনলাম তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ো। জি। বাড়ি থেকে এত দূরে একা থাকো, খারাপ লাগে না? না, প্রথম প্রথম লাগতো, এখন লাগে না। ভার্সিটির হোস্টেলেই থাকো? না, এখনো পাইনি, কয়েকদিন পর পাবো। তাহলে কোথায় থাকো? ওখানে কি রাতে বের হতে দেয়? মেসে থাকি, ওখানে রাতে বের হওয়া নিয়ে তেমন কোনো প্রবলেম নেই। তুমি বের হও নাকি? আদিরা মেয়েটার দিকে ভালো করে তাকায়। মেয়েটা যে তার সম্পর্কে তথ্য জোগাড় করতেই এত প্রশ্ন করছে তা সে আগেই বুঝেছিল। আদিরা উত্তর দেয়, প্রয়োজন পড়লে বের হই। কেন? মেয়েটা হাসার চেষ্টা করে বলে, না এমনি জিজ্ঞাসা করলাম। শুনেছি বাড়ি থেকে দূরে পড়তে গিয়ে মেয়েরা রাতে অনেক ঘোরাঘুরি করে, ট্যুর এসবে যায়। আদিরার চট করে মনে পড়ল সেও ট্যুরের কথাটা বলুক। অতঃপর বলে ফেলল, হ্যাঁ, এই পরীক্ষা শুরুর সপ্তাহ 1.5 আগে আমরা কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম। কথাটা শুনে মেয়েটা অবাক হয়। তারপর তাড়াতাড়ি জিজ্ঞাসা করে, কার সাথে? ফ্রেন্ডদের সাথে। তুমি বাসায় জানিয়ে গিয়েছিলে? না, পড়ালেখা নিয়ে একটু বেশিই হাঁপিয়ে গিয়েছিলাম, তাই সবাই মিলে গিয়েছিলাম। তবে মাকে এখানে এসে জানিয়েছি। ও, সেখানে কি ছেলেরাও গিয়েছিল? হ্যাঁ, আমরা বিকেলে রওনা করেছি, আবার পরের দিন সন্ধ্যায় ফিরে এসেছি। মেয়েটা আদিরার মুখের দিকে চেয়ে থাকে। আদিরা মৃদু হেসে তার ভাইকে ডেকে আবার তার খালার ঘরে চলে যায়। পরের দিন দুপুরে আদিরা ব্যাগপত্র গোছাচ্ছে। একটু আগেই খাওয়া দাওয়া শেষ করেছে। এখন বাহির থেকে শুকনো কাপড়গুলো গুছিয়ে ব্যাগে ভরছে।
আদিরার ব্যাগ গোছানোর সময় আদিরার মা মেয়ের ঘরে আসেন। আদিরা মাকে একবার দেখে আবার ব্যাগ গোছানোতে মন দেয়। আদিরার মা ওকে জিজ্ঞাসা করেন, তোর খালার ননদের ছেলেকে তোর পছন্দ হয়নি তাই না? আদিরা হাতের কাজ রেখে ঘুরে মায়ের দিকে তাকায়। তারপর বলে, না, তার সাথে উনাদের পরিবারও আমার পছন্দ হয়নি। পরিবার আবার কি করলো? আমি অন্য শহরে পড়ি এটা তো খালা তাদের আগেই বলেছে। তার মানে তো এই না যে আমার চরিত্র খারাপ। খালার ননদ এমন করছিল যেন আমি তার ছেলেকে বশ করেছি, তার ছেলেরও নজর খারাপ। বারবার আমার দিকে কিভাবে যেন তাকাচ্ছিল আর কয়েকবার মোবাইল নাম্বারও চেয়েছে। তুই ডালিয়াকে কক্সবাজার যাওয়ার কথা কেন বলছিস? সত্যিটা বলেছি। জানিস তোর খালার শাশুড়ি ননদের মেয়ে তোর খালাকে কত কথা শোনায় দিছে। তোমারে আমি আগেও বলছি মা, প্রবাসী বিয়ে করব না। এরা বিদেশে পড়ে থাকে, আর হয় মা বোনের কথায় উঠে বসে নয়তো বউয়ের কথায়। ঝামেলা হয় অনেক। এখনই তো উনাদের আমার পড়ালেখা নিয়ে সমস্যা। পড়ে কি করবে কে জানে। তোর বাপে জানতে পারলে কি হবে জানোস? আমি আজকে চট্টগ্রাম যাওয়ার জন্য রওনা দেওয়ার পর বাবারে জানাইতে চাইলে জানাও, তার আগে না। তোর বাবা অনেক রাগ করবে। আদিরা আর কোনো উত্তর দেয় না। কখন দুপুর গড়িয়ে বিকেল হবে সেই অপেক্ষায় বসে আছে। পরের দিন প্রায় ভোর সকালে আদিরা এসে পৌঁছেছে। তারপর ফজর নামাজ পড়ে একটু ঘুমিয়েছে। সকালে টিউশন পড়াতে যাচ্ছে আদিনা। পথটা যথাসম্ভব প্রতিদিনকার তুলনায় নীরব। ভোরের দিকে বৃষ্টি হয়েছে, তার ছাপও রাস্তায় লেগে আছে। বর্ষা পেরিয়ে শরৎ এলেও বর্ষার দাপট এখনো কমেনি। প্রশান্তিপূর্ণ শ্বাস নিয়ে আদিরা আস্তে আস্তে হাঁটছে। কিছুক্ষণ পর আদিরার মনে হতে লাগলো কেউ তার পিছু আসছে। ভয় হতে লাগলো তার। অতঃপর শুকনো ঢোক গিলে থামল সে। এরপর হুট করে পিছনে ঘুরে দেখল মারসাদ দাঁড়ানো। মারসাদের মুখে লেগে আছে চমৎকার মৃদু হাসি। মারসাদকে দেখে আদিরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর আবার সামনে ঘুরে হাঁটা শুরু করল, আর ধিমি স্বরে বলতে লাগল, আজও এসেছে, এত নিষেধ করি তারপরও ভাল লাগে না আর। মারসাদ ইতোমধ্যে আদিরার পাশাপাশি চলে এসেছে। দুজনের মাঝে 1 ইঞ্চি পরিমাণ দূরত্ব। মারসাদ আদিরার শেষে ভাল লাগে না আর এতটুকু কথা শুনে খানিক ঝুঁকে জিজ্ঞাসা করে, কি ভাল লাগে না তোমার? আপনাকে। আচ্ছা, আর বিরক্ত করব না। তারপর মারসাদ চলে গেল। আদিরা সেখানেই দাঁড়িয়ে বারবার মারসাদকে ডাকলেও মারসাদ দাঁড়ায় না। ধরফরিয়ে ঘুম থেকে উঠে বসে আদিরা। তারপর ওটা স্বপ্ন বুঝতে পেরে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে কাছে রাখা বোতল থেকে পানি পান করে। অতঃপর নিজে নিজেই বলতে থাকে, আমি এমন স্বপ্ন কেন দেখছি? কোনো কিছুতেই শান্তি পাচ্ছি না কেন? উফ। নিজের মাথা চেপে ধরে আদিরা। ফোনটা হাতে নিয়ে দেখে 10টা বাজে। আস্তে আস্তে বিছানা ছেড়ে উঠে নাস্তা আনতে গেল। বিকেলের দিকে আদিরা টিউশনি পড়াতে যাচ্ছে। পার্কের কাছ দিয়ে যাওয়ার সময় সে আশেপাশে তাকাচ্ছে। প্রতিদিনকার মতো পার্কে বৃদ্ধ শিশু ও কিছু উঠতি বয়সীদের আনাগোনা। আদিরা ভাবল হয়তো ভার্সিটি বন্ধ বলেই এদিকটায় তিনি বাইক নিয়ে আসেননি। পরক্ষণেই মনে হলো এসব কেন ভাবছে। তারপর দ্রুত পা চালিয়ে হাঁটতে লাগল। স্টুডেন্টকে পড়া দিয়ে দেয়ালে টাঙানো চিত্রলিপিটা দেখছে। আদিরার কাছে মনে হলো ছবিটাতে শুধু সবুজেরই বিভিন্ন শেড ব্যবহার করে আঁকার চেষ্টা করেছে, অন্য কোনো রঙের মিশ্রণ নেই। আদিরাকে গভীরভাবে ছবিটার দিকে দেখতে দেখে আদিরার স্টুডেন্ট বলে, ম্যাম, ছবিটা সুন্দর না? আদিরা মুচকি হেসে মাথা নাড়ায়। স্টুডেন্ট আবার বলে, ছবিটা পরশুদিন মামা আম্মুর বার্থডেতে গিফট করেছে। কুমিল্লা থেকে নিয়ে এসেছে। ওখানে আর্ট এক্সিবিশন থেকে নিয়েছে। আচ্ছা ম্যাম, আর্ট এক্সিবিশন কেন করে? আমি কখনো যাইনি। মামা বলেছে আমাকে পরের বার নিয়ে যাবে। আদিরা বলে, আচ্ছা, যখন যাবে তখন দেখো। পড়া শেষ হয়েছে প্রশ্নগুলো? আর একটু বাকি। তারপর স্টুডেন্ট আবার পড়তে লাগলো। আদিরা ভাবতে লাগলো এই রকম একটা মৌলিক রঙের চিত্র সে মাহির ফ্ল্যাটেও দেখেছে। ওটাও সবুজের ভেতরেই ছিল। আরও অনেক সুন্দর সুন্দর চিত্র দেখেছে। সে শুনেছে মাহি ছবি আঁকতে ভালোবাসে, কিন্তু কখনো ওকে সামনাসামনি আঁকতে দেখেনি। ভাবতে ভাবতেই আদিরা হতাশ নিঃশ্বাস ছাড়ল। 2 দিন পর আদিরা তার হোস্টেলের রুমমেটদের সাথে ফুচকা খেতে সন্ধ্যার পর বেরিয়েছে। ফুচকা অর্ডার দেওয়ার পর আদিরার এক রুমমেট বলে,
কাল একবার চবির ক্যাম্পাসে যেতে চাই। আদিরা, সুরমা আমাকে নিয়ে যাবি? সুরমা নামের মেয়েটা বলে, চলো আপু, আসলে এখন তো ভিড় কম থাকবে, তাই যেতে চাইছি। আগেও কয়েকবার গিয়েছি, কিন্তু ছুটির সময় যাওয়া হয়নি। আদিরা বলে, আমিও অনেকদিন যাই না, চলো তাহলে। তখন একটা পুরুষ কণ্ঠস্বর ভেসে আসে, কই যাইবা ফুলকলি, আমারেও লইয়া যাও। আদিরা সহ ওরা দুজন কণ্ঠস্বরের মালিকের দিকে তাকায়। আদিরা ভয়ে সুরমার হাত শক্ত করে ধরে। দেলোয়ার হাই তুলতে তুলতে আরেকটা টুল টেনে বসে, তারপর বলে, পুলিশি ঝামেলার লইগ্গা তোমারে প্রত্যেকদিন দেখতে আসতে পারি না। ওই দিন তোমার রিক্সা থামানোর জন্য আমার নামে আবার বিচার গেছে। তোমার ওই আশিক অনেক চালু মালো বুঝলা, তা ফুচকা খাইতে আইছো? যাও, বিল আমার, তোমরা যত মন চায় খাও। ওই মামা ফুচকাওয়ালাকে ডেকে এগোর বিল নিবা না, বিল আমি দিমু। আদিরা চট করে উঠে দাঁড়ালো। তা দেখে দেলোয়ারও উঠে দাঁড়িয়ে শুধায়, কি হইল, দাঁড়ায় গেলা কেন? বসো, মামা ফুচকা বানাইতাছে। আদিরা তার দুই রুমমেটের হাত ধরে হাঁটা শুরু করলো। দেলোয়ার আবার সামনে গিয়ে দাঁড়ালে আদিরা বলে, সমস্যা কি আপনার? আমার পথ আটকাবেন না, তাহলে এবার আমি নিজে গিয়ে পুলিশ কমপ্লেন করব। দেলোয়ার বিশ্রী হাসে, তারপর বলে, তোমার লইগ্গা দুই একদিন জেল খাটা ব্যাপার না। তোমারে যে ভালোবাসি তা তো বুঝো না। এখনকার যুগে কে কার লইগ্গা জেল খাটে কত? আদিরা বিরক্ত হয়ে পাশ কাটিয়ে সামনের দিকে হাঁটা ধরে। পেছনে থেকে দেলোয়ার নানান কথা বলে চলেছে। আদিরার রুমমেট আপুটা বলে, এই আদিরা, এই বক হাটেটা এখনো তোকে বিরক্ত করে? মাঝে মাঝে পথরোধ করে। এত যে লক হাটে যে লজ্জা হয় না। লজ্জা হলে কি আর বক হাটে হতো? তুইও আদিরা আরেকবার কিছু বললে ঠাস করে থা অপ্পরলা গায়ে দিবি। সুরমার কথা শুনে রুমমেট আপুটা বলে, তাহলে তুই এখন কিছু বললি না কেন? সুরমা আমতা আমতা করে বলে, ভয়, যদি আবার আমার পিছনে পড়ে, তাহলে আদিরাকে এই বুদ্ধি দেশ কেন? পড়ে ক্ষোভে আরো ক্ষতি করতে পারে। এই আদিরা সুরমার কথা শুনবি না, পুলিশের কাছে যাবি, তাও নিজে মারতে যাবি না। আদিরা কোনো প্রত্যুত্তর করে না, দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে হাঁটতে থাকে। বিকেলবেলা আদিরা টিউশন পড়াতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার। আশেপাশে সন্ধানী নজর বুলাতে বুলাতে হাঁটছে সে। পার্কের কাছ দিয়ে যাওয়ার সময় আদিরা হঠাৎ থমকে গেল। কিছুটা দূরে খুব চেনা একজন বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে বাদাম খাচ্ছে। আজ সে সবসময়কার ক্যাজুয়াল হুডি টি শার্ট জ্যাকেট ছেড়ে অফিসের ফর্মাল গেটআপে। আকাশি রঙের শার্টের স্লিভ কোনই পর্যন্ত গোটানো। হঠাৎ এতদিন পর তাকে দেখে আদিরার মনে অদ্ভুত ভালো লাগা কাজ করছে। আদিরা কিয়ৎ দাঁড়িয়ে মানুষটার দিকে তাকিয়ে রইল। যখনই দুজনের চোখাচোখি হলো তখনই আদিরা অপ্রস্তুত হয়ে দৃষ্টি নত করল। অপরদিকে ওই মানুষটির অবস্থাও তাই। সোজা হয়ে দাঁড়ায় সে। আদিরা ধীর পায়ে সেদিকে এগিয়ে গেল। তারপর জিজ্ঞাসা করে, কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। অফিস থেকে ফিরলেন? হুম, আজ বৃহস্পতিবার, তাই কিছুটা তাড়াতাড়ি ছুটি হয়েছে। ও, এদিকে কি পার্কে ঘুরতে এসেছেন? হুম হুম। দুজনেই আবারও অপ্রস্তুত হয়ে পড়ে। আদিরা বলে, আচ্ছা, থাকুন, আমার টিউশনের সময় হয়ে যাচ্ছে। তারপর আদিরা সামনের দিকে এগিয়ে গেলে মারসাদ পিছু ডাকে, শোনো। আদিরা ঘুরে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। মারসাদ বলে, তোমার সাথে একটু কথা ছিল। জি বলুন। তুমি টিউশন শেষ করে আসো, তারপর বলবো। টিউশন শেষ হতে দেরি হবে। আপনি এতক্ষণ কি করবেন? সমস্যা নেই, তুমি টিউশন পড়িয়ে আসো, আমি ঘোরাঘুরি করব। আদিরা আর কোনো প্রত্যুত্তর করে না, চলে যায় টিউশনে। ঘন্টা দেড়েক পর আদিরা তাড়াহুড়ো করে সেই জায়গায় এসে দেখে মারসাদ এখনো সেখানে দাঁড়িয়ে। এখন সে দাঁড়িয়ে বাইকের সাথে হেলান দিয়ে এনার্জি ড্রিঙ্ক পান করছে। অন্ধকারে ল্যাম্পপোস্টের আলোয় এই মুহূর্তটাও আদিরা কিছুটা দূর থেকে দেখতে চাইল। অতঃপর নিজের সম্বিত ফিরে পায়। হঠাৎ নিজের এরকম আচরণে নিজেই বিচলিত সে। নিজের দুই গালে আলতো চড়ের মতো করে দিয়ে মারসাদের কাছে এগিয়ে যায়। তারপর বলে, বলুন কি বলবেন? মারসাদ আদিরার দিকে না তাকিয়ে উত্তর দেয়,
সরি। কেন? এবার মারুশাদ আদিরার দিকে তাকায়। আলো আধারিতে ল্যাম্পপোস্টের আলোয় দুজনেই দুজনের মুখ স্পষ্ট দেখতে পাচ্ছে। আদিরার চোখে মুখে জিজ্ঞাসু ভাব। মারুশাদ হালকা হেসে জবাব দেয়, তোমার সেলফ রেসপেক্টে হার্ট করার জন্য। আমি একটু শর্ট টেম্পার্ড, আঙুল দিয়ে দেখিয়ে, ওই সময়ে আমার ওটাই ভালো মনে হয়েছিল। আমি কিছুদিনের মধ্যেই নিজের ভুল বুঝতে পেরেছিলাম, তারপর থেকে আর তোমাকে অ্যাক্টিং করতে বলিনি। কিন্তু আমি জানি প্রথমেই তোমাকে অ্যাক্টিংয়ের কথা বলাটা আমার সবচেয়ে বড় ভুল ছিল। রিয়েলি সরি। আদিরা মৃদু হাসল। তারপর বলল, আপনি বুঝতে পেরেছেন তার জন্য ধন্যবাদ। আমি আসি তবে। আদিরা চলে যেতে চাইলে মারুশাদ ইতস্তত করে বলে, তুমি কিছু মনে না করলে আমি তোমাকে পৌঁছে দেই? আদিরা মারুশাদের মুখের দিকে চেয়ে কিছু ভাবল, তারপর বলল, আপনি এমনিতেই আমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছেন। অফিস থেকে এখনো বাড়ি ফেরেননি। আপনাকে ক্লান্ত লাগছে। বাড়ি গিয়ে রেস্ট করুন। আমি টায়ার্ড না। ভার্সিটি খুললেই তো সন্ধ্যার পর ক্লাস। তখন জব ও ক্লাস একসাথেই হ্যান্ডেল করতে হবে। তাছাড়া কাল অফিস ছুটি, তাই তোমাকে হোস্টেলে পৌঁছে দিতে প্রবলেম নেই। কিন্তু তুমি যেতে না চাইলে জোর করব না। আদিরা ও মারুশাদ একে অপরের মুখের দিকে চেয়ে আছে। অতঃপর আদিরা বলল, চলুন। মারুশাদ অবাক সাথে খুশি। সে দ্রুত বাইকে বসে আদিরাকে হেলমেটটা দিয়ে সেটা পরে পেছনে বসতে ইশারা করে। আদিরাও হেলমেটটা পরে কিন্তু ঠিকভাবে পারছিল না। মারুশাদ সেটা ঠিক করে দেয়। আদিরা নীরবে তা মেনে নেয়। অতঃপর মারুশাদের বাইকের পেছনে বসে হোস্টেলের সামনে আদিরাকে নামিয়ে মারুশাদ বলে, মাহি তোমার সাথে কথা বলছে না শুনলাম। আদিরা মাথা নাড়িয়ে উত্তর দেয়। মারুশাদ ফের বলে, ও ভাবছে তোমার সামনে যদি ভুলে আমাকে নিয়ে কথা বলে ফেলে তখন যদি তুমি রাগ করো। ও ছোট থেকেই আমি বলতে পাগল। তাই তো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে চট্টগ্রামেই ভর্তি হয়েছে। ও না আগে কিছুটা তোমার মতোই ইন্ট্রোভার্ট ছিল। তারপর আমিই বলেছিলাম ইন্ট্রোভার্ট হয়ে বিশ্ববিদ্যালয়ে সারভাইভ করা টাফ। তারপর কলেজে ওঠার পর থেকে চেঞ্জ হতে থাকে। আগে ফ্রি টাইমে ড্রয়িং নিয়ে বসে থাকতো, আর এখন ওকে কালেভদ্রে ড্রয়িং করতে দেখা যায়। তবে ইদানিং ও আবার ড্রয়িংয়ে মনোযোগ দিয়েছে। নিজের আঁকা ছবি এক্সিবিশনে দিচ্ছে। কুমিল্লাতে যাওয়ার পর আমাকে জোর করে ড্রয়িং করিয়েছে। ও তোমাদের এঁকেছে, দেখবে। আদিরা কৌতূহলী হলো। মুচকি হেসে সায় দিল। মারুশাদ ফোন বের করে মাহির আঁকা ছবিটা দেখালো। গাছতলায় 4টা মেয়ে বসা, প্রত্যেকে এক একভাবে হাসছে। আদিরা ছবিটার দিকে চেয়ে মুচকি হাসল। সেই ছবিটার সাথেই আরেকটা ছবির কিছু অংশ আদিরা দেখল। তখন তার স্টুডেন্টের বাসার দেয়ালের ছবিটার কথা মনে পড়ল। আদিরা মারসাদকে জিজ্ঞাসা করে, পাশের ছবিটা কে এঁকেছে? কোনটা? এই যে এটা, সবুজ রঙের। মারুশাদ ফোনটা হাতে নিয়ে দেখল। তারপর মাথা চুলকে লাজুক ভঙ্গিতে বলল, ওটা আমি এঁকেছি। আদিরা অবাক হয়ে বলল, এটা একটু দেখা যাবে? হ্যাঁ, ছবি তোলা আছে আমার। কিন্তু এটা মাহি এক্সিবিশনে নিয়ে গেছিল, সেখানেই সেল হয়ে গেছে। তারপর মারুশাদ ছবিটা দেখালো। আদিরা ছবিটা দেখে আরো অবাক হলো, কারণ তার স্টুডেন্টের বাড়িতে যে ছবিটা সেটাই এটা। আদিরা বলল, ছবিটা অনেক সুন্দর। থ্যাংক ইউ। আপনি তবে এবার বাড়ি যান। এখানে বেশিক্ষণ দাঁড়ানোটা ঠিক হবে না। হুম, তুমিও হোস্টেলের ভেতরে যাও। তারপর আদিরা হোস্টেলের ভেতরে চলে যায়। মারসাদও দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বাইক স্টার্ট দিয়ে চলে যায়। হসপিটালের বিছানায় সেন্সলেস হয়ে পড়ে আছে মিলি। কিছুক্ষণ আগেই সে সিজারিয়ান পদ্ধতিতে পুত্র সন্তান জন্ম দিয়েছে। কিন্তু মিলির অবস্থা খুব নাজুক। শেষ রাতের দিকে বাথরুমে গিয়ে পিছলে বাথরুমের ফ্লোরে পড়ে গেছিল। চিৎকার করে উঠলে মিসের মীরার ঘুম ছুটে যায়। তিনি তার বড় মেয়ের সাথে ঘুমাচ্ছিলেন। তিনি সবাইকে ডাকেন। এখন সকাল 7টার কিছু বেশি বাজে। হাতে ক্যানোলা লাগানো। মারুশাদ কিছুক্ষণ আগেই হসপিটালে এসে পৌঁছেছে। এখন করিডোরে মাথা চেপে ধরে বসে আছে। রাস্তায় তার একটা ছোট অ্যাক্সিডেন্টও হয়েছে। মাথায় বা ওড়ি খেয়েছে। হেলমেটের জন্য তেমন গুরুতর কিছু হয়নি। হাত ও হাঁটু ছিলে গেছে। মাহি মারুশাদের জন্য জুস এনে পাশে বসে। তারপর বলে, তোকে এত স্পিডে বাইক চালাতে কে বলেছে?
এমনিতেই আপিলির জন্য সবাই টেনশনে, তার উপর তুইও এখন নে জুস খা। মারুসাদ প্রত্যুত্তর না করে জুসটা হাতে নেয়। তখন আহনাফ সেখানে এসে বলে, আমাকে পর্যন্ত জানায়নি। আমি ফজরের সময় ঘুম থেকে উঠে দেখি পাশে মারুসাদ নেই, রাতে ঠান্ডার মেডিসিন খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিলাম। সকালে উঠে তোমার মিস কল না দেখলে জানতেই পারতাম না। মাহি আহনাফের দিকে চেয়ে কপট রাগ দেখিয়ে বলে, আপনার ঘুম ভেঙেছে কয়টায়? 5টায়। আর আপনাকে আমি কল দিয়েছি 4টায়। বললাম তো ঔষধ খেয়েছিলাম। মারুসাদ এদের কথাবার্তাতে বিরক্ত হয়ে বলে, এটা হসপিটাল, তোদের ঝগড়া করতে হলে বাইরে যা, কানের কাছে প্যান প্যান করবি না। মাহি তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে কিছু বলতে চাইলে আহনাফ ইশারায় হাত জোর করে নিষেধ করে। তারপর মাহি শান্ত হয়। একটু পর ডাক্তার মিলিকে চেক করে এসে বলে, পেশেন্ট এখন স্টেবল, খিঁচুনি কমে গেছে, আর রক্ত দেওয়াও শেষ। কিছুক্ষণ পরেই সেন্স ফিরবে। অতঃপর সবার মাঝে স্বস্তি ফিরে। আরেকটা নার্স বাচ্চাটার সব চেক আপ করিয়ে দিয়ে যায়। রাকিব তার ছেলেকে কোলে নিয়ে বলে, ওকে মিলির কাছে নিয়ে যাই। রাকিবের মা বলেন, যা, তবে ওকে আলগা দুধ খাওয়াতে হবে। 1 ঘন্টার মতো হলো নাতি আমার দুনিয়ায় এসেছে, এসেই ভয় পাইয়ে দিয়েছে। অক্সিজেন পাচ্ছিল না। যাক আলহামদুলিল্লাহ এখন ঠিক আছে। মিলির তো সেন্সই নেই, নার্স কিছু খাইয়েছে কি না কে জানে। তখন মিসেস মীরা বলেন, আপনি চিন্তা করবেন না বেয়ান, ওর খাবারের ব্যবস্থা হয়েছে। মিলির জ্ঞান ফিরেছে। সবাই এখন মিলি ও তার সদ্যজাত ছেলেকে নিয়ে ব্যস্ত। মাহি কথায় কথায় হঠাৎ মন খারাপ করে বলে, আর কয়েকদিন পর আমার ছুটি শেষ হয়ে যাবে আপিলি, আমি মাহিরের কাছে থাকতে পারবো না। তখন মিলির 15 বছর বয়সী ননদ রিহা প্রতিবাদী স্বরে বলে উঠে, ওর নাম মাহির না, রিহাম। বললেই হলো ওর নাম মাহির। আমি রেখেছি। আমি ওর একমাত্র খালামণি মানে মামনি। তুমি ওর খালামণি হলে আমিও ও ফুফমণি মানে ফুইফুই। ফু দিলেই উড়ে যাবে বুঝছো, ওর নাম মাহির না, না, ওর নাম রিহাম। এই ভাইয়া ভাবি দেখো না। বলেই রিহা মন খারাপ করে মিলির হাত জড়িয়ে ধরে। অপর পাশ থেকে মাহিও গিয়ে মিলির হাত জড়িয়ে ধরে। সবাই ওদের কাণ্ড দেখে হাসছে। মিলি মৃদু হেসে দুজনকে আগলে নিয়ে বলে, দুটোই ওর নাম, আমার দুটোই পছন্দ হয়েছে। আমরা 2 নামেই ডাকবো আর 2 নামে লেখা হবে। খুশি? ওরা দুজনে কিছু ভাবে, অতঃপর খুশি হয়ে একসাথে বলে উঠে, ওকে ডান। শুক্রবার বিকেল। আদিরা আজ একটু জলদি টিউশনের জন্য বেরিয়েছে। পার্কের কাছ দিয়ে হাঁটতে হাঁটতে এদিক সেদিকে তাকাচ্ছে, আবার ঘড়ি দেখছে। প্রায় মিনিট 10 দাঁড়িয়ে ও পার্কের কাছ দিয়ে ঘোরাঘুরির পর মনে মনে ভাবে, আজ তো উনার ছুটির দিন, মনে হয় রেস্ট নিচ্ছে। তারপর স্টুডেন্টের বাসার দিকে যেতে নিলেই পথ আগলে দাঁড়ায় দেলোয়ার। আদিরা হঠাৎ করে সামনে কেউ এমে দাঁড়ানোতে ঘাবড়ে যায়। 2 পা পিছিয়ে ভালো করে লক্ষ্য করে দেলোয়ারকে দেখে আরো বেশি ভয় পায়। দেলোয়ার ধাতুর তৈরি কানক খোঁচানি দিয়ে কানক খোঁচাচ্ছে। তারপর বিশ্রী হাসি দিয়ে বলে, তোমার ওই আশিকের লইগ্গা অপেক্ষা করতেছ ফুলকলি? আদিরা আশেপাশে তাকাচ্ছে। সে চিৎকার করে লোক জড়ো করার কথা ভাবল। তখনই দেলোয়ার বলে উঠে, তুমি আমারে এত ডরাও কেন? আমি তোমারে কিছু করছিনি, তোমারে ভালোবাসি তাই দেখতে আহি। কাইলো আইছিলাম কিন্তু তোমার ওই আশিকের জন্য সামনে আইতে পারি নাই। একদিন ঠিক আমু, তুমি দেখো খালি। আদিরা মনে সাহস সঞ্চার করে বলল, আপনাকে যদি আর কোনোদিন আমাকে ফলো করতে দেখি তবে আমি নিজে পুলিশের কাছে যাব। দেলোয়ার হুট করে রেগে গেল। খপ করে আদিরার বাহু ধরে টান দিল। আদিরা ভয়ে চিৎকার করে উঠে। দেলোয়ার হিসহিসিয়ে বলে, আমারে ভয় দেখাস? তোর তো সাহস অনেক, মাইয়া মানুষের এত সাহস ভালো না। এদিকে আদিরার চিৎকারে আশেপাশের কিছু লোকজন জড়ো হয়। দেলোয়ার তা দেখে আর কালক্ষেপণ না করে আদিরাকে ছেড়ে পালায়। এক বৃদ্ধ লোক আদিরাকে বলে, এই ছেলে কে মা? আদিরা বড় করে নিঃশ্বাস ছেড়ে বলে, আমাকে রাস্তাঘাটে বিরক্ত করে। পুলিশের কাছে যাও। এসব বখাটেগুলোর বিশ্বাস নেই। পুলিশে কমপ্লেন করা আছে আঙ্কেল। যে লও খাটে তারপর আবার বিরক্ত করে। কি আর বলবো, এদের লজ্জা নাই। পুলিশও অপেক্ষা করে কখন এরা বড় কোনো অপরাধ করবে তার আগে ধরে আবার ছেড়ে দেয়।
আদিরা মলিন হাসে। লোকটা বলে, সাবধানে যাও মা, এদের ভয় পাবা না, আশেপাশের মানুষ ডাকবা। আদিরা মাথা নেড়ে চলে যায়। পরের দিন ভোরে আদিরা ফজর নামাজ পড়ে সবে বসেছে, তখনই আদিরার ফোন বেজে উঠে। আদিরা কৌতূহল নিয়ে ফোনটা নিয়ে দেখে মারুসাদ কল করেছে। আদিরা দ্রুত রিসিভ করতেই অপর পাশ থেকে মারুসাদ বলে উঠে, জলদি নিচে নামো। আদিরা অবাক হয়ে শুধায়, কেন? আসতে বলেছি, আসো না। আমি তোমার হোস্টেলের নিচে দাঁড়ানো। তাড়াতাড়ি আসো, আমার বাসায় গিয়ে অফিসেও যেতে হবে। আদিরা তাড়াতাড়ি করে জানালার কাছে গিয়ে দেখে দুটো বাইক আর দুজন দাঁড়ানো। আদিরা বলে, আপনি তবে এত সকালে এখানে কেন এসেছেন? এখনো তো গেট খুলেনি। তুমি গেইটের কাছে আসো শুধু। তারপর মারুসাদ কল কেটে দেয়। আদিরা ওড়না ঠিকভাবে পেঁচিয়ে তাড়াতাড়ি নিচে যায়। কেচি গেইটের তালা খোলা দেখে স্বস্তি পেল। হয়তো নামাজে যাবে বলে পুরুষ কেয়ারটেকার কেচি গেইট খুলেছে। আদিরা দেখে মারুসাদ দেয়ালের উপর দিয়ে একটা বড় আর্ট কাগজ গোল করে মোড়ানো তা তার দিকে বাড়িয়ে দেয়। আদিরা কাগজটা হাতে নিয়ে কিছুটা পিছিয়ে এসে বলে, এত সকালে এসেছেন কেন? এই কাগজটা তো আপনি আমাকে পড়ে দিলেও পারতেন। তুমি জানো কাগজে কি আছে? না। কি আছে? খুলে দেখো। আদিরা তাই করল। কাগজটা খুলে দেখল সেখানে একটা মেয়ের ছবি আঁকা। মেয়েটার ফেসের এক পাশ দেখা যাচ্ছে, মুখের আরেক পাশে হাত দিয়ে চুল ঠিক করার মতো করে দেওয়া, খোপায় বেলি ফুল আর পরনে আকাশি শাড়ি। রাস্তায় দাঁড়িয়ে আছে মেয়েটি। সূর্য তখন প্রায় ডুবুডুবু। শাড়ির আঁচল বাতাসে উড়ছে। হলুদাভ রক্তিম আলোতে ছবিটা কেমন জীবন্ত মনে হচ্ছে। আদিরা নিষ্পলক দৃষ্টিতে ছবিটা দেখছে। ছবির মেয়েটার একপাশের মুখের ছবিটা কিছুটা নিজের মতো লাগাতে আদিরা আরো ভাবুক হয়। ছবিটা থেকে চোখ সরিয়ে মারসাদকে জিজ্ঞাসা করে, এটা কি আমার ছবি? মারুসাদ মাথা চুলকে হাসে। পাশ থেকে আহনাফ বলে, আমাকে একটু দেখাও তো। রাস্তায় আসতে আসতে এতবার বললাম একটু দেখা, ও দেখালোই না। আদিরা ছবিটা মেলে ধরল। আহনাফ ছবিটা দেখে বলল, অনেকদিন পর আঁকার পরও তোর ছবি আঁকার স্কিল এখনো যথেষ্ট ভালো। অসাম। আদিরা জিজ্ঞাসা করল, আপনি এটা কাল এঁকেছেন? তাই পার্কের ওদিকে যাননি? মারুসাদ উত্তর দেওয়ার আগেই আহনাফ মুখ ফসকে বলে ফেলে, আরে না, ও কালকে কিভাবে আঁকবে? অ্যাক্সিডেন্ট করে হাতে যেভাবে ব্যথা পেয়েছে। আদিরা তৎক্ষণাৎ ভ্রু কুঁচকে তাকালো। মারুসাদ অলরেডি আহনাফের বাহুতে একটা লাগিয়ে দিয়েছে। আহনাফ মিনমিন করে বলে, সরি দোস্ত, আমি কখনো মুখ ফসকে কিছু বলি না। আজ মনে হয় ঘুমটা কম হওয়াতে নাকি গতকালকের ঔষধের কারণে প্রপার ঘুম না হওয়াতে। মারুসাদ শুধু সামান্য চোখ রাঙানি দিল। তারপর আদিরার দিকে চেয়ে মৃদু হেসে বলল, এটা অফিসে জয়েন করার আগে যখন কুমিল্লা গিয়েছিলাম তখনকার আঁকা। আজ নিয়ে আসলাম। আপনি কালকে কুমিল্লা গিয়েছিলেন? হ্যাঁ, আপিলির বেবি হয়েছে। শেষ রাতের দিকে বাথরুমে পাপি ছলে পড়ে গেছিল, তারপর হসপিটালে নিয়ে গেছিল। ছেলে বেবি হয়েছে। এখন আপনার আপিলি কেমন আছে? বেবি কেমন আছে? আলহামদুলিল্লাহ, এখন ভালো আছে। আলহামদুলিল্লাহ। আপনার অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছে? কি অবস্থা হাতের? মারুসাদ নিজের হাতের দিকে চেয়ে বলে, তেমন কিছু না, বেশি স্পিডে তোলার কারণে একটু ব্যালেন্স হারিয়ে গেছিল। আমরা যাই এবার, অফিসে যেতে হবে। আদিরাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে মারুসাদ বাইকে গিয়ে বসে। আহনাফও নিজের বাইকে বসে। তারপর স্টার্ট দিয়ে চলে যায়। আদিরা ছবিটা নিয়ে রুমে ফিরে আসে। তারপর বিছানায় মেলে ছবিটা ভালো করে দেখতে থাকে। চলবে